আমরা অনেক সময় বলি না, আপনি কি আকাশ থেকে পড়ছেন? সামনে বলা হবে আপনি কি মাটি থেকে আকাশে চলে আসলেন? কারণ মহাকাশ সিন্ডিকেটের মালিক ইলন মাস্ক তার 4টি কোম্পানি নিয়ে তার পার্সোনাল অ্যাসেট ভ্যালুয়েশন পৌঁছে গিয়েছে $750 বিলিয়ন। আমি বলছি না, ফোর্বস এবং রয়টার্সের মধ্যে 27 ডিসেম্বর 2025 তিনি এই মাইলফলক টাচ করেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ল্যারি পেজ, ল্যারি এলিসন, মার্ক জাকারবার্গ কিংবা জেফ বেজোস তাদের কারো সম্পত্তি $300 বিলিয়ন টোটাল ক্রস করেনি। অর্থাৎ ওদের সাথে ইলন মাস্কের টোটাল ব্যবধান তার প্রায় $500 বিলিয়ন। যদিও আজকে আমাদের আলোচনার টপিক কে সবচেয়ে ধনী ব্যক্তি তা নয়, তবে $750 বিলিয়ন আসলে কত এটা বোঝা উচিত। বাংলাদেশের মতো একটা দেশে যেখানে ন্যাশনাল বাজেট হচ্ছে $70 বিলিয়ন, সেখানে ইলন মাস্কের মতো একটা লোক 10টা বাংলাদেশের বাজেট একসাথেই করে দিতে পারে। শ্রীলঙ্কার মতো 55টা শ্রীলঙ্কার বাজেট তিনি একাই করতে পারবে এবং নেপালের মতো 60টা নেপালের বাজেট তিনি একাই দিতে পারবেন। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি দক্ষিণ এশিয়া মহাদেশের পাকিস্তান, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল এদের প্রত্যেকের ন্যাশনাল বাজেট যোগ করলেও $750 বিলিয়ন হবে না। একসময় মহাকাশ সিন্ডিকেটে রাজত্ব করে নাসাকে অনেক দূরে পেছনে ফেলে যাদের ন্যাশনাল বাজেট মাত্র $25 থেকে $30 বিলিয়ন, তাদেরকে অনেক পেছনে ফেলে আরও অনেক আগে জলে, স্থলে, আকাশে, অন্তরিক্ষে সকল জায়গায় দখল করে নিয়েছে ইলন মাস্কের কোম্পানিগুলো। স্টারলিংক, স্টারশিপ, স্পেসএক্স, এআই, টেসলা সবগুলো, এবং একটার সাথে আরেকটা ইন্টিগ্রেটেড হয়ে আছে। অর্থাৎ কোনো একটা ইনোভেশন হলেই আরেকটাতে সেটা ইম্প্যাক্ট পড়ছে। আর এই জন্যই ইলন মাস্কের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এক্সপোনেনশিয়াল গ্রোথ। সো এই এক্সপোনেনশিয়াল গ্রোথের কারণে নিকটতম প্রতিদ্বন্দ্বীদের সাথে ইলন মাস্কের ব্যবধান প্রায় $500 বিলিয়ন ছাড়িয়ে গেছে। অর্থাৎ নিকটতম প্রতিদ্বন্দ্বীর টোটাল সম্পত্তিও $500 বিলিয়ন না, ব্যবধান হয়ে গেছে $500 বিলিয়ন। এটাকে যদি একটু সহজভাবে বলা যায় তাহলে কোনো একটা কোর্সে ফার্স্ট বয় পেয়েছে 100 আউট অফ 100, আর যে সেকেন্ড বই উনি কত পাইছে? উনি 20 বা 25 পেয়ে পাস করছে। এবং আরেকটা ভয়ঙ্কর তথ্য দিয়ে স্পেসএক্সের 70% ইনকাম আসতেছে হচ্ছে স্টারলিংক থেকে, আর এই স্টারলিংকই হচ্ছে জলে, স্থলে, অন্তরিক্ষে সব জায়গা তিনি দখল করে নিয়েছেন। সো একটা সময় হচ্ছে আমরা যখন বলতাম যে ভাই আপনার কয় কানি জমি আছে, কয় গন্ডা জমি আছে, কয় কাঠা, কয় শতাংশ জমি আছে, আপনি হয়তো বলতেন যে আমার এত শতাংশ জমি আছে। সামনে হয়তো যেই রেসটা আসতেছে আপনাকে হয়তো বলতে হবে যে আমার একটা মহাকাশ আছে। কারণ আমরা দেখতে পাচ্ছি মহাকাশ দখলের প্রতিযোগিতা চলছে, আর এই দখলটা কার নেতৃত্বে হচ্ছে সেটা আমরা খুব ভালো করেই জানি। বাট রিজন ইজ দ্য এক্সপোনেনশিয়াল গ্রোথ। কেন বললাম? কারণ ইলন মাস্ক হয়ে গেছে একটা দেশ। ইলন মাস্ক নিজে একাই একটা ইকোনমি হয়ে গিয়েছে। সাধারণত লিনিয়ার গ্রোথে আমরা যেটা দেখতে পাই, একটা স্ট্যাবিলিটি থাকে গ্রোথের মধ্যে 10%। আচ্ছা ধরলাম হচ্ছে একটু ফ্লাকচুয়েটই হইলো 10%, 25%, 30%, যেটা ল্যারি পেজ বা হচ্ছে আপনার মার্ক জাকারবার্গের ক্ষেত্রে যেটা হয়েছে। কিন্তু তাই বলে সেটা যদি এমন হয় অনেকটা, ধরেন এইরকম যে 2025 আপনার টোটাল সম্পত্তির পরিমাণ ছিল হচ্ছে $400 বিলিয়ন এবং 27 ডিসেম্বর আসে সেটা $750 বিলিয়ন হয়ে গেল, এবং শুধুমাত্র ডিসেম্বর মাসে যদি আপনার টোটাল সম্পত্তি $300 বিলিয়ন হিট করে, তাহলে ব্যাপারটা কেমন হয়? সো দ্যাটস ওয়াই ইকোনমিস্টরা বলতে সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রোথ। মূলত 10 অক্টোবর ইলন মাস্ক প্রথম $500 বিলিয়ন মাইলফলকটা তিনি টাচ করেন, এবং 15 ডিসেম্বর তিনি $600 বিলিয়ন মাইলফলক টাচ করেন, এবং 16 ডিসেম্বর একটা আদালতের বিখ্যাত রায় হয়, আর সেই রায়ের মধ্য দিয়ে 19 ডিসেম্বর তিনি $700 বিলিয়ন পৌঁছে যান, এবং 27 ডিসেম্বর সেটা $750 বিলিয়ন গিয়ে পৌঁছে তার টোটাল সম্পত্তির পরিমাণ। অর্থাৎ বাকিদের যখন গ্রোথ হচ্ছে 10%, 8%, 7%, সেখানে ইলন মাস্কের গ্রোথ হয়েছে 71%, এবং 2012 সালের পর থেকে 2025 সাল পর্যন্ত প্রায় 13,500% গ্রোথ হয়েছে এই এক ব্যক্তির সম্পত্তি। একসময় যিনি দেউলিয়াই হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল এবং যিনি বলেছে আই উইল নেভার গিভ আপ, কারণ মানুষের চিন্তা যেখানে শেষ হয় ইলন মাস্কের চিন্তা সেখান থেকে শুরু হয়। ইভেন দ্য নীল আর্মস্ট্রং সেট, ভাই এটা কখনো পসিবল না, তুমি যে ধারণা নিয়ে আগাচ্ছ, এতগুলো মানুষকে ভুল প্রমাণ করে এই লোকটা যে আজকে জায়গায় আসছে এবং তার যে গ্রোথ। মাস্কের অ্যাসেট ভ্যালুয়েশন এত ভালো কেন? দ্য রিজন হচ্ছে স্পেসএক্স এআই এবং হচ্ছে টেসলার এআই। এখন আপনারা আমাকে বলবেন তাহলে ভাই ল্যারি পেজ, ল্যারি এলিসন, মার্ক জাকারবার্গ, মেটা এআই নিয়ে ওরা আসলে কী ভুল করছে? তাহলে ওদের কেন এক্সপোনেনশিয়াল গ্রোথ হয় নাই? শুধুমাত্র ইলন মাস্কেরই কেন এক্সপোনেনশিয়াল গ্রোথ হতে হবে? রিজন ইজ তিনি এখানে বিজনেস ইন্টিগ্রেশনের একটা সঠিক থিওরি তিনি ইমপ্লিমেন্ট করে দেখাইছেন, যেটা নাম হচ্ছে হাইপার বিটস থিওরি। এটা হচ্ছে একটা লুপ, এখানে একটা বিজনেসের সাথে আরেকটা বিজনেস অ্যালাইন থাকে। কীভাবে? সাপোজ স্পেসএক্স এআই টেসলার এআইকে হেল্প করছে, আবার টেসলার কোনো একটা ইনোভেশন স্পেসএক্সকে হেল্প করছে। অর্থাৎ এখানে একটা বিজনেসের গ্রোথ হলে এটা লুপ আকারে প্রতিটার মধ্যেই সেটাকে আঘাত হানে, অর্থাৎ ইনক্রিজ হয়। দ্যাটস ওয়াই ইলন মাস্ক এমনভাবে এগিয়ে যাচ্ছেন। আসলে তার যে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অবস্থানে যেসব ব্যক্তিরা অবস্থান করছেন তাদের পক্ষে আমার মনে হয় না ইলন মাস্ককে ধরা পসিবল। বিকজ তিনি চলে গেছেন 750, ওরা এখন 250, 300-তে পড়ে রয়েছে। আমরা বেশ একটা গ্রাফ দেখলে জিনিসটা আর অনেক ডিটেলস বুঝতে পারবো।
2025টা তিনি শুরু করেছিলেন মাত্র $400 বিলিয়ন দিয়ে, যেটা হচ্ছে 2025-এর একদম শেষে 27 ডিসেম্বর এসে যেটা $750 বিলিয়ন পৌঁছে গেছে, এবং 31 ডিসেম্বর যেটা পরিমাণ হচ্ছে $755 বিলিয়ন। এখন আপনি বলতে পারেন ভাই তো কী হয়েছে, প্রায় ডাবলের মতো গ্রোথ হয়েছে। না, ব্যাপারটা কিন্তু বিলিয়নে হয়েছে। অর্থাৎ তিনি যদি আগে 24টা শ্রীলঙ্কার মালিক হতেন, এখন তিনি 55টা শ্রীলঙ্কার মালিক হয়ে গেছেন। আগে যদি তিনি 5টা বাংলাদেশের মালিক হতেন, তাহলে কিন্তু এখন তিনি 10টা বাংলাদেশের বাজেট দিতে পারছেন। সো দ্যাটস ওয়াই ইকোনমিস্টরা বলছে দ্যাটস দ্য এক্সপোনেনশিয়াল গ্রোথ। এটা কিন্তু লিনিয়ার গ্রোথ না, অ্যাজ ইউজুয়াল গ্রোথ না, ফ্লাকচুয়েশনও না। হ্যাঁ, আমরা মার্ক জাকারবার্গ কিংবা হচ্ছে ল্যারি পেজ, ল্যারি এলিসনের মধ্যে তাদের সম্পত্তি যখন আমরা দেখি, সেখানে আমরা ফ্লাকচুয়েট দেখেছি। ইভেন জেফ বেজোসের ক্ষেত্রে সেটা ফ্লাকচুয়েট হয়েছে, বাট মোস্ট অফ দ্য টাইমস এটা দেখা যাচ্ছে আসলে লিনিয়ার গ্রোথটাই হচ্ছে কন্টিনিউ ছিল। বাট এক্সপোনেনশিয়াল গ্রোথ আমার মনে হয় পৃথিবী এই প্রথমই দেখলো, যেটা ইলন মাস্কের ক্ষেত্রে আমরা দেখেছি, এবং ইটস টোটালি ডিফারেন্ট। এবং বিশ্ব তো তার প্রথম ট্রিলিয়নিয়ার পেতে যাচ্ছে ইলন মাস্কের থ্রোতে। সো আমি বলতেই পারি যে হয়তো 2026-এর ফার্স্ট কোয়ার্টারে আমরা হয়তো একজন ট্রিলিয়নিয়ার পেতে যাচ্ছি। বিশ্ব কিন্তু আগে কখনো ট্রিলিয়নিয়ার দেখে নাই, হয়তো ইলন মাস্ক হতে যাচ্ছে সেই ট্রিলিয়নিয়ার। মানে ইলন মাস্ক নিজেই একটা অর্থনীতি, নিজেই একটা দেশ, নিজেই একটা মহাকাশ, নিজেই একটা মহাদেশ। আসলে কী যে করতেছেন উনি বোঝা যাচ্ছে না। এআই যে আসলে কীভাবে মানুষের লাইফকে চেঞ্জ করে দিতে পারে, বা আসলে অ্যাসেট ভ্যালু, শেয়ার মার্কেটের উপরে এআইয়ের যে এত পরিমাণ প্রভাব থাকতে পারে, সেটা হয়তো আজ থেকে 3-4 বছর আগেও কেউ এতটা চিন্তা করে নাই।